সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দুপুরের এই আয়োজনে তোমাদেরকে স্বাগতম। অধ্যক্ষ মহোদয়ের বিশেষ নির্দেশক্রমে আমাদেরকে অনলাইন ক্লাস সমূহ পরিচালনা করতে হচ্ছে। তো লকডাউন সময়ে তোমরা যেহেতু প্রাতিষ্ঠানিক ক্লাসের সুবিধাগুলো পাচ্ছ না, তোমাদের কথা বিবেচনা করে অধ্যক্ষ মহোদয় আমাদেরকে এই বিশেষ ক্লাসগুলো নিতে অনুরোধ করেছেন। সেই নির্দেশ বাস্তবায়নের অংশ হিসাবে আমরা সকল শিক্ষকরাই বিভিন্ন সময়ে ক্লাস নিচ্ছি। আমি ইতিপূর্বে 3টি ক্লাস নিয়েছি। সেই ধারাবাহিকতায় আজকের এই দুপুরের আয়োজন। আমি আগের ক্লাসটিতে ক্লাস 2টিতে যেটা করেছিলাম সেটা হলো একটি ছোট্ট সমস্যাকে কীভাবে সমাধান করতে হবে, অর্থাৎ কম্পিউটার কিভাবে সেই ছোট্ট সমস্যাটির সমাধান করবে, সেই কাজটি করবে, সে নিয়ে আমরা গত 2টি ক্লাসে কথা বলেছি। প্রথম ক্লাসে ছিল অ্যালগরিদম এবং ফ্লোচার্ট কীভাবে আঁকতে হবে সেটা আমরা গত ক্লাসে শিখেছি, এবং প্রোগ্রামিংয়ে ফ্লোচার্ট যে একটা আবশ্যকীয় অংশ সেটা আমরা বোঝার চেষ্টা করেছি। ঠিক এই আগের ক্লাসটাতে আমরা যেটা করেছি সেই ফ্লোচার্টগুলো বাস্তবায়নের জন্য কিভাবে কাজ করতে হয় সেটা আমরা দেখেছি, যে কোড কিভাবে লিখতে হয়। এ পর্যায়ে আমরা এই কোড লেখার সময় আমরা যে সমস্যার মোকাবেলা করেছি সেটা হলো যে বিভিন্ন অনির্ধারিত বিষয়গুলো যেগুলো তোমাদেরকে আগে বলা হয়নি সেগুলো আমরা আংশিক বলে তোমাকে বলেছি যে আমি পরবর্তীতে এটা আলোচনা করব। সেই অব্যাখ্যাত টপিকসগুলো আমরা এখন কিছুটা আবার পুনরায় বলার চেষ্টা করব। আগের মতোই আমি তোমাদের মনোযোগ আকর্ষণ করব এবং তোমরা যে কোনো বিষয়গুলো নোট করে রাখবে। এখানে যেগুলো পৃষ্ঠার মধ্যে লেখা আছে সেগুলো নোট করবে, এবং আমি মৌখিকভাবে যে কথাগুলো তোমাদেরকে বলছি সেগুলো নোট করে রাখবে। প্রোগ্রামিং ভাষার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, এবং সি প্রোগ্রামিং ভাষা এটা অত্যন্ত কার্যকরী একটি ভাষা, এবং এটাকে যথেষ্ট কার্যকরী করার জন্য এতে অনেকগুলো ফিচার বা বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বৈশিষ্ট্যগুলোর জন্যই সি ভাষা অত্যন্ত কার্যকরী এবং বহুল ব্যবহৃত একটি প্রোগ্রামিং ভাষার স্থান দখল করেছে। সেই বৈশিষ্ট্যগুলো আমরা একে একে জানব। এই বৈশিষ্ট্যগুলো অন্যতম একটি বৈশিষ্ট্য হলো হেডার ফাইল ও লাইব্রেরি ফাংশন। হেডার ফাইল ও লাইব্রেরি ফাংশন এটা তোমাদেরকে বোঝানোর জন্য আমি আমাদের বাস্তব লাইব্রেরিতে আমাদের কল্পনায় যদি নিয়ে আসি, সেটা আমি একটু ব্যাখ্যা করছি। তোমাকে একটা প্রশ্নের উত্তর লিখতে বলা হলো যে কোনো বইয়ের সাহায্য নিয়ে। তুমি বিষয়টা সম্পর্কে আমাদের আইসিটি বইয়ে যে তথ্যটুকু পেলা, তুমি যদি মনে করো আমি আরও কিছু বাড়তি তথ্য জোগাড় করব মানে তোমার সেই সমস্যাটা সমাধানের জন্য, তখন তুমি আমাদের লাইব্রেরিতে যেয়ে সেই লাইব্রেরি থেকে একটি বই বের করে তুমি সেখান থেকে বেশ কিছু তথ্য উপাত্তের সাহায্য নিলাম। এখানেও এই সি প্রোগ্রামিংয়েও এই ধরনের একটা বিষয় আছে।
প্রত্যেকটি কাজ কম্পিউটারকে দিয়ে করানোর ক্ষেত্রে প্রোগ্রামের সহায়তা নিতে হয়। প্রতিটি সূক্ষ্ম কাজ করাতে গেলেই কম্পিউটারের সাহায্য নিতে হয়, এবং প্রতিটি কাজের জন্য তুমি যদি নিজে একটি স্বয়ংসম্পূর্ণ প্রোগ্রাম লিখতে চাও, তাহলে তোমার কয়েক মাস এমনকি কয়েক বছর সময় লেগে যেতে পারে। সি প্রোগ্রামিং ভাষার ব্যবহারকারীদের সুবিধার কথা চিন্তা করে বিজ্ঞানীরা কিছু কিছু কাজ, কিছু কিছু না বলে আমি বলতে পারি বেশ কিছু কাজে প্রোগ্রাম তারা আগেই তৈরি করে রেখেছে, এবং সেগুলো সি প্রোগ্রামিং ভাষার সফটওয়্যারের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছে। বিজ্ঞানীরা যে কাজগুলোর জন্য প্রোগ্রাম লিখে সি প্রোগ্রামিং ভাষায় অন্তর্ভুক্ত করে দিয়েছে, এখন আমরা যারা সি ভাষায় প্রোগ্রাম রচনা করব, তাদের সেই কাজগুলো করার প্রোগ্রামার নিজে থেকে লিখতে হবে না, সেগুলো সেখানে ইতিমধ্যেই করে দেয়া আছে, আমরা শুধু সেটা ব্যবহার করব। সি প্রোগ্রামিং ভাষায় এগুলোকে বলে হেডার ফাইল। কিছু কিছু ফাইল আছে যেগুলো তুমি যখন আমরা প্রোগ্রাম লিখব, যে দেখবে যে .h কিছু কিছু ফাইলের শেষে তুমি .h দেখতে পাবা। এই ফাইলগুলোকেই বলে হলো হেডার ফাইল। এই হেডার ফাইলের ভিতরে আবার বেশ কিছু, একটি ফাইলে শুধু যে একটি কাজ করে দিয়েছে তা না, একটি ফাইলে আনুষঙ্গিক কয়েকটা কাজের জন্য প্রোগ্রাম রচনা করে দিয়েছে, সেইগুলোকে বলা হয় লাইব্রেরি ফাংশন। তুমি একটি প্রোগ্রাম রচনা করতে চাও, তোমাকে সব কাজ করতে হবে না, কিছু কাজ ওখানে দেয়া আছে, কিন্তু তোমাকে তোমার প্রোগ্রামের মধ্যে সেটাকে অন্তর্ভুক্ত করতে হবে, ইনক্লুড করতে হবে। ইনক্লুড কল করতে হয়। তোমার যখন তুমি সেই প্রোগ্রামটাকে, তোমার সেই ফাইলটাকে তোমার প্রোগ্রামের ভিতরে ইনক্লুড করবা, তখনই সেটা কার্যকরীভাবে তোমাকে সাপোর্ট দিবে। তোমাকে এই জন্য কী করতে হবে? সেই ফাইলটাকে কল করতে হবে। সি প্রোগ্রামিং ভাষার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ভ্যারিয়েবল। এখানে বিভিন্ন ধরনের ভ্যারিয়েবল ব্যবহার করা যায়, এবং এই ভ্যারিয়েবলগুলোর লিমিট বেশ, বা রেঞ্জ বেশ বড়, এবং সূক্ষ্মতম পর্যায়েও রেঞ্জ আছে। যদি ভগ্নাংশের কথা চিন্তা করি, সেখানে সূক্ষ্ম ভগ্নাংশ নিয়ে কাজ করা যায়। আবার যদি পজিটিভ বড় সংখ্যার কথা চিন্তা করি, সেটাও অনেক বড় রেঞ্জে কাজ করা যায়। সি প্রোগ্রামিং ভাষা, এই ডেটা টাইপ, এটা একটা শক্তিশালী টুলস সি প্রোগ্রামিং ভাষায়। 3 নম্বর যে বিষয়টা আসে, অপারেটর। এই অপারেটরটা কি? আমরা যখন বলি যে 3 যোগ 5 ইকুয়াল টু 8, এখানে কয়টা অপারেটর আছে? এখানে দুটি অপারেটর। 3 যোগ 5, এই যে যোগ চিহ্নটা, এটা একটা অপারেটর, এটা আরেকটা অপারেটর। 3 এবং 5 যোগ করার ক্ষেত্রে যে অপারেটর দুটি ব্যবহার হচ্ছে, এগুলোকে বলা হয় অ্যারিথমেটিক অপারেটর। সি ভাষায় এরকম নানান ধরনের অপারেটর আছে যেগুলো আমরা ব্যবহার করে থাকি।
এই অপারেটরের অ্যারিথমেটিক অপারেটর, লজিক্যাল অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, এরকম নানান ধরনের অপারেটর আছে যেগুলো আমরা ব্যবহার করে থাকি। এই তালিকাটা তোমাদেরকে একটু আত্মস্থ করতে হবে তোমরা যদি ভালো সি প্রোগ্রামিং করতে চাও। প্রতিটি প্রোগ্রামিং ভাষায় কিছু শব্দ থাকে যে শব্দগুলোর মাধ্যমে কম্পিউটারকে আদেশ বা নির্দেশ দেয়া। কম্পিউটারকে আদেশ বা নির্দেশ দেওয়ার এই শব্দগুলোকে বলা হয় কিওয়ার্ড। আমরা অনেক সময় কিওয়ার্ড না বলে কমান্ডও বলে থাকি। এই কমান্ডগুলোর মাধ্যমে কম্পিউটারকে সুনির্দিষ্টভাবে বলা হয় একটি কাজ করতে, এবং কোন কিওয়ার্ড ব্যবহার করলে কি কাজ হবে সেটাও আমাদেরকে জানতে হবে। সি ভাষায় এরকম 32টি কিওয়ার্ড আছে যার তালিকা তোমাদের বইয়ে দেওয়া আছে। তবে সচরাচর আমরা প্রোগ্রাম করার সময় 32টাই এখন ব্যবহার করি না। সেখান থেকে তোমাদের বইয়ের সিলেবাস অনুযায়ী দেখা যায় সেখানে আমরা 5 থেকে 10টা কিওয়ার্ড ব্যবহার করি, এবং সেগুলোর ব্যবহার জানলে আমাদের সিলেবাসের বিষয়বস্তুগুলো কভার করা যায়। আমরা বিভিন্ন সংখ্যা লিখে থাকি। সেই সংখ্যার একটা নির্দিষ্ট গঠন থাকে, এই গঠনটাকে বলে ফরম্যাট। এবং স্পেসিফাই, এটার অর্থ হলো সুনির্দিষ্ট করা। ফরম্যাট সুনির্দিষ্ট করে দেয়া, ওখানে কিছু সুনির্দিষ্ট ফরম্যাট স্পেসিফায়ার দেয়া থাকে। সি ভাষার এটাও সি ভাষাকে শক্তিশালী করেছে। স্পেসিফিক ফরম্যাট স্পেসিফায়ার থাকার কারণে প্রসেসরের জন্য যে কোনো কার্যনির্বাহে খুব সুবিধা হয়, সে অত্যন্ত দ্রুত গতিতে করতে পারে। ফরম্যাট স্পেসিফায়ার না থাকলে এই সূক্ষ্মতা বা এই দ্রুততা নিশ্চিত করা সম্ভব হতো না। এরপরে আনুষঙ্গিক আরেকটা বিষয় আছে, সেটা হলো ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার। এই ব্যাকস্ল্যাশ ক্যারেক্টারগুলো বিভিন্ন ধরনের আদেশ নির্দেশ বাস্তবায়নে সহযোগিতা করে থাকে। তাহলে আমরা এখান থেকে এ পর্যন্ত যেটুকু জানলাম যে সি ভাষায় কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ ফিচার আছে। সেই ফিচারগুলো হেডার ফাইল অ্যান্ড লাইব্রেরি ফাংশন, ভ্যারিয়েবল, কনস্ট্যান্ট ও ডেটা টাইপ, অপারেটর, কিওয়ার্ডস, ফরম্যাট স্পেসিফায়ার এবং তোমার ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার। আমরা নেক্সট পেজে যাই। আগের পৃষ্ঠে আমরা যেটা জানলাম সেটা হলো সি ভাষার বিভিন্ন ফিচারগুলো, যেগুলো সি ভাষাকে শক্তিশালী করেছে। এখন আমরা একটু দেখব যে সি ভাষায় যে আমরা কোডটা লিখি সেটা গঠনটা বা স্ট্রাকচার এটা কিরকম, কোডটা লেখার সিস্টেম কিভাবে লিখতে হয়। এটা তুমি অনেকটা তুলনা করতে পারো একটা অ্যাপ্লিকেশন লেখার নিয়মের সাথে। আমরা একটা অ্যাপ্লিকেশন যখন লিখি তখন সবার উপরে দেই যে কাকে উদ্দেশ্য করে আমরা অ্যাপ্লিকেশনটা দিচ্ছি। অ্যাপ্লিকেশনের তুমি যে আবেদনটা করছো সেই আবেদনের কর্তৃপক্ষ কে সেটা আমরা দেই সবার প্রথমে। তারপরে আমরা কি দেই, আমরা দেই মাধ্যম, যে তোমার
অ্যাপ্লিকেশনটা মধ্যবর্তী কোন কর্তৃপক্ষের হাত হয়ে যাবে, এরপরে দেওয়া হয় বিষয়, তারপরে বিষয় দেওয়ার পরে দিতে হয় স্যালুটেশন বা সম্বোধন, সম্বোধনের পরে আমরা ভিতরে যে আমার আবেদন নিবেদন এগুলো আমরা প্লেস করি, শেষে দেই আমরা আমার যে আবেদন করেছে আবেদনকারীর পরিচিতি, আরেকটা থাকে তারিখ এবং স্থান। অ্যাপ্লিকেশন লেখায় যেরকম একটা গঠন আছে, সি প্রোগ্রামিং ভাষায় কোড লেখারও একটা বিশেষ গঠন আছে। এই গঠনটা সম্পর্কে আমরা প্রাথমিক একটা ধারণা নেব। সি প্রোগ্রামিং ভাষায় প্রথমে একটা অংশ থাকে ডকুমেন্টেশন, যে এই প্রোগ্রামটা কিসের কাজ করছে, কেন করছে, প্রোগ্রামটা কে তৈরি করেছে, এগুলো থাকে ডকুমেন্টেশন সেকশন। তবে আমরা তোমাদের প্র্যাকটিক্যালে অথবা তোমাদেরকে যে ধরনের প্রবলেম সলভ করতে দেওয়া হয় এগুলোতে ডকুমেন্টেশন সেকশনটা আমরা সাধারণত লেখাই না বা লেখার প্রয়োজন পড়ে না। তবে ডকুমেন্টেশন সেকশনটা যে কোনো সফটওয়্যার বা যে কোনো প্রোগ্রামের অত্যন্ত প্রয়োজনীয় অংশ, যে এই প্রোগ্রামটা দিয়ে কি করা যায় সেটা প্রোগ্রামের কোডের মধ্যে সবচেয়ে উপরে লেখা থাকে, যে প্রোগ্রামটার টার্গেট কি, প্রোগ্রামটা কে তৈরি করেছে ইত্যাদি ইত্যাদি তথ্য থাকে। তবে ডকুমেন্টেশন সেকশনটা না দিলে প্রোগ্রাম বাস্তবায়নে কোনো অসুবিধা হয়। কার্যকরীভাবে যে অংশটা সবার প্রথমে প্রয়োজন পড়ে, লিঙ্ক সেকশন। লিঙ্ক সেকশন, লিঙ্ক শব্দটা আমরা সবাই খুব পরিচিত। এখানে কার সাথে লিঙ্ক করা হয়, সেটা লিঙ্ক করা হয় এই যে আমরা কিছুক্ষণ আগে বললাম হেডার ফাইল, আমাদের প্রথম যে এটা ছিল হেডার ফাইল, সেই ফাইলগুলোর সাথে তোমার প্রোগ্রামটাকে লিঙ্ক করানোর জন্য এই লিঙ্ক সেকশনটা ব্যবহার করা হয়। পরবর্তীতে আমরা একটু উদাহরণের পাশাপাশি দেখব, উদাহরণের মাধ্যমে দেখব যে লিঙ্ক সেকশনটা কিভাবে লিখতে হয়। এরপরে আসে একটা ডিফিনেশন সেকশন বা সংজ্ঞার সেকশন, যে তোমার এই প্রোগ্রামে এমন কিছু জিনিস ব্যবহার করা হচ্ছে যেটা তুমি নিজে সংজ্ঞায়িত করে নিচ্ছ, এমন কিছু সংখ্যা বা নাম্বার ব্যবহার করা হবে যেটাকে তুমি একটা পরিচিতি দিয়ে নিচ্ছ বা সংজ্ঞায়িত করে নিচ্ছ, ডেফিনিশন সেকশন। এরপরে আসে গ্লোবাল ডিক্লারেশন সেকশন। গ্লোবাল শব্দের অর্থ বৈশ্বিক, এটা আমরা সবাই জানি, দেশে দেশের উপরে নির্ভরশীল না, এটা সকল দেশের জন্য যেটা প্রযোজ্য সেটাকেই আমরা বলি বৈশ্বিক, গ্লোবাল। সেরকম এখানেও কিছু কিছু ভ্যারিয়েবল থাকে যেগুলো মেইন প্রোগ্রাম, সাব প্রোগ্রাম সবগুলোতেই প্রয়োজনীয়, সেজন্য এটাকে বলা হচ্ছে গ্লোবাল। এই গ্লোবাল ডিক্লারেশনের পরে আসে মেইন সেকশন। এই মেইন সেকশনটাই তোমার প্রোগ্রামের প্রাণ ভোমরা বা মূল অংশ। এই মেইন সেকশনেই তুমি যে ফ্লোচার্ট করেছিলা সেটার জন্য যা কোড লিখবে সেটা লিখবে এই মেইন সেকশনের ভিতরে। মেইন সেকশনকে দুটি ব্র্যাকেটের মধ্যে ইনক্লুড করতে হয়, দুটো ব্র্যাকেটের ভিতরে মেইন সেকশনটা লিখতে হয়। এই যে সেই দুটো ব্র্যাকেট, এখানে দুটো সেকেন্ড ব্র্যাকেট দেখা যাচ্ছে, এই সেকেন্ড ব্র্যাকেট দুটোর মধ্যে তোমার যাবতীয় যা কিছু লেখা সেটা 10 লাইন হতে পারে, 100 লাইন হতে পারে, আবার 1000 লাইনও হতে পারে। মেইন সেকশনেই তোমার প্রোগ্রামের মূল অংশটা থাকবে। তবে মেইন সেকশনে আরেকটা অংশ থাকে, সেটা ডিক্লারেশন সেকশন, যে গ্লোবালি এটা প্রয়োজন নাই, কিন্তু মেইন সেকশনে যে ভ্যারিয়েবলগুলো প্রয়োজন হয় সেটাকে এখানে ডিক্লেয়ার করতে হয়। এরপরে আছে এক্সিকিউশন পার্ট। এক্সিকিউশন পার্ট আমরা আজকে সকালের ক্লাসে যে কোডগুলো লিখেছি সেটা লিখেছিলাম এক্সিকিউশন পার্টের কোড, সেগুলো সব এখানটায় বসবে, এক্সিকিউশন পার্টে বসবে।
তোমরা যদি সকালে ক্লাসটা দেখে থাকো এবং তোমাদের স্মরণে থাকে, তখন আমি বলেছিলাম যে আমি যা লিখছি সেই অংশটা শুধু ফোকাস করার জন্য এর উপরে বেশ কিছু জিনিস লিখতে হয়, এর পরেও কিছু জিনিস থাকতে পারে, এরকম এই ধরনের একটা বক্তব্য আমার ছিল। এখানে দেখো এক্সিকিউশন পার্টের আগে দিক কিন্তু গ্লোবাল ডিক্লারেশন আছে, ডেফিনিশন আছে, লিঙ্ক সেকশন আছে, ঠিক আছে। এবং এই মেইন সেকশন শেষ হওয়ার পরে সাব প্রোগ্রাম লিখতে হয়। সাব প্রোগ্রাম কি? ছোট ছোট প্রোগ্রাম যেগুলো মেইন সেকশনে ভিতরে না দিয়ে বাইরে দিলে প্রোগ্রামটা বুঝতে সুবিধা হয়, প্রোগ্রামের ক্ল্যারিটি বাড়ে, প্রোগ্রাম পরিচ্ছন্ন হয়, গোছানো হয়। এই সাব প্রোগ্রাম, একাধিক সাব প্রোগ্রাম থাকে, একটি প্রোগ্রামে একাধিক সাব প্রোগ্রাম থাকতে পারে, তবে আমাদের যে সমস্যাগুলো এখানে সাব প্রোগ্রামে ওই ধরনের ব্যবহার নেই। তারপরেও এটা জানার জন্য তোমাকে জানতে হবে যে সাব প্রোগ্রামও আমরা ব্যবহার করি। আসলে আমরা এগুলো যেটা আমি সাধারণভাবে বললাম, আমরা একটা স্পেসিফিক উদাহরণ হিসাবে দেখি এটা কি আছে। আগের পৃষ্ঠায় আমরা যেটা দেখলাম, সি প্রোগ্রামে সাধারণ গঠন, জেনারেল স্ট্রাকচার অফ সি প্রোগ্রাম। এখন আমরা সুনির্দিষ্টভাবে একটা ছোট্ট একটা প্রোগ্রামের উপর ভিত্তি করে আমরা সেই সাধারণ গঠনটাকে যে দেখব, যে এই যে একটা ছোট প্রোগ্রাম আছে এখান থেকে এই পর্যন্ত, এই ছোট প্রোগ্রামটা ওই জেনারেল যে গঠন বা জেনারেল স্ট্রাকচারটা ফলো করেছে কিনা। ফলো অবশ্যই করেছে, কিন্তু আমরা দেখব যে ওই জেনারেলের সাথে মিলিয়ে যে ওখানকার কোনটা এখানে কোনটা। প্রথমে দেখো একটা কথা লেখা আছে, দুটো স্ল্যাশের পাশে দুটো স্ল্যাশ, এখানে খেয়াল করো, এখানে দুটো স্ল্যাশ দেওয়া আছে। দুটো স্ল্যাশ দেওয়া আছে, দুটো স্ল্যাশ দেওয়া আছে। এই দুটো স্ল্যাশের পাশে কিছু কথা লেখা আছে, এরিয়া অফ দ্য সার্কেল। আমরা এই প্রোগ্রামে যেহেতু একটি বৃত্তের ক্ষেত্রফল বের করব, সেই জন্য এখানে লেখা আছে এরিয়া অফ দ্য সার্কেল। অন্য একটা প্রোগ্রামের উদ্দেশ্য যদি ভিন্ন হয় সেখানে সেটা লেখা থাকবে, অথবা এখানে যে তৈরি করেছে তার নামও ইনক্লুড করে দেওয়া যেতে পারে। এটা নির্ভর করে প্রোগ্রামার কি কি তথ্য সেখানে দিতে চায়। তবে এটা প্রোগ্রামের এমন কোনো অংশ না যেটা না দিলে প্রোগ্রাম কাজ করবে না। প্রোগ্রাম কাজ করবে, কিন্তু এটা ফর ফিউচার রেফারেন্স, ভবিষ্যতে রেফারেন্সের জন্য এই লাইনটা দিতে হয় ডকুমেন্টেশন। এখানে আসো, হ্যাশ, এই চিহ্নটা আমরা সবাই জানি, আমরা যারা মোবাইল ব্যবহার করি সবাই আমরা এই চিহ্নটাকে চিনি, হ্যাশ। ইনক্লুড, এখানে অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে লেখা আছে stdio.h, এটা একটা হেডার ফাইল। এই হেডার ফাইলটা কি, এখানে এই লাইনটা লেখার উদ্দেশ্যটা কি? এটা তোমার প্রোগ্রামকে, তোমার এই যে ছোট্ট একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামকে সি ভাষায় যে বিশাল একটা তথ্য ভান্ডার আছে, রিসোর্স আছে লাইব্রেরি ফাংশনে, সেই লাইব্রেরি ফাংশনটা যেন তুমি ব্যবহার করতে পারো, সেই জন্য stdio.h, এটা একটা ফাইল, এরকম 150-200 ফাইল, হেডার ফাইল সি ভাষার লাইব্রেরিতে আছে। এই একটা ফাইলকে এখানে ইনক্লুড করা হলো তোমার প্রোগ্রামের ভিতরে, তোমার কাজে সাহায্য করার জন্য। এখন stdio.h এ যেসব ফাংশন আছে সেগুলো তুমি ব্যবহার করে তোমার প্রোগ্রামে হিসাব নিকাশ করতে পারবে। এরপরে দেখো ডিফাইন, হ্যাশ ডিফাইন, পাই।
3.141। এখানে বলে দেওয়া হচ্ছে পাই, আমরা সবাই পাই জানি, পাই হলো 3.141। এটা একটা নাম্বার যেটা বিজ্ঞানে বিভিন্ন কাজে লাগে। পায়ের মানটা এখানে বলে দেওয়া হলো। এই পায়ের মানটাকে আমরা ইন ফিউচার এই প্রোগ্রামে ব্যবহার করব, সে কারণে এখানে এটাকে ডিফাইন করে দেওয়া হলো। এরপরে দেখো গ্লোবাল ভ্যারিয়েবল ডিক্লারেশন ইন্টিজার আর, বৃত্তের যে প্রধান বৈশিষ্ট্য হলো ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ নেওয়ার জন্য একটা ভ্যারিয়েবল ব্যবহার করেছে আর। তারপরে আমাদের রেজাল্টের জন্য একটা ভ্যারিয়েবল লাগবে, সেটা হলো এরিয়া। এখানে দেখো ইন্টিজার লেখা আছে, এখানে লেখা আছে ফ্লোট। এগুলো হলো আমাদের আগের পৃষ্ঠায় যে 2 নম্বরে যেটা ছিল ডেটা টাইপ, কি ধরনের ডেটা তুমি ব্যবহার করবা সেটা এখানে সুনির্দিষ্ট করে দেওয়া আছে, ডেটা টাইপ। এটা হলো গ্লোবাল ভ্যারিয়েবল ডিক্লারেশন সেকশনের অংশ। এরপরে সবচেয়ে প্রধান অংশ, যেটা নামের মধ্যেই শব্দটা আছে, মেইন। এই মেইন সেকশনের শুরুতে থাকবে এই ব্র্যাকেট, যেটা ভিতর দিকে মুভ করা, আর শেষে থাকবে একটা ব্র্যাকেট যেটা এই দিকে মুভ করা। ঠিক আছে, এই ডিরেকশনটা ভুল করলে বুঝতে হবে তুমি সঠিক জানো না। এই শেষের মেইন প্রোগ্রাম শেষ করার যে ব্র্যাকেট সেটা হবে এই মুখে, এই ডিরেকশনে, আর মেইন প্রোগ্রাম শুরু করার ব্র্যাকেটটা হবে এইভাবে। এটা তোমরা সচেতন থাকবে এবং সঠিকভাবে এটা দিবে। এরপরে যে ভ্যারিয়েবল ডিক্লারেশন, তারপরে এক্সিকিউশন পার্ট, এখানে এসে এক্সিকিউট করবে কম্পিউটার আমাদের কাজের প্রয়োজনে, যেটা আমাদের প্রোগ্রামার কম্পিউটারকে করতে বলবে। সেটা কি প্রথমে বলা হচ্ছে প্রিন্ট করো। কি প্রিন্ট করবে? টাইপ দ্য রেডিয়াস। এটা কে টাইপ করবে? এটা টাইপ করবে ইউজার। ইউজারকে বলা হচ্ছে, এটা একটা ইউজার ফ্রেন্ডলি লাইন, ইউজারকে বলা হচ্ছে তুমি রেডিয়াস টাইপ করো। শুধু লিখলেই হবে না, কম্পিউটার যেন এই রেডিয়াসটা ইনপুট করে সেটার একটা ব্যবস্থা থাকতে হবে। সেই জন্য এখানে আছে স্ক্যানএফ। আমরা সকালের ক্লাসে আমরা তোমার 3টা নাম্বার নিয়েছিলাম, এ বি সি, সেখানেও স্ক্যানএফ ছিল। সেখানে তুমি যদি লক্ষ্য করো, সেখানে ছিল 3টা ডি ছিল, 3টা পার্সেন্ট ডি, 3বার ছিল পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি। কেন 3টা ছিল? কারণ আমার ইনপুট ছিল 3টা, এ বি সি, আর এই প্রোগ্রামে আমার ইনপুট শুধু একটা। সেজন্য এখানে ফরম্যাট স্পেসিফায়ার একটা পার্সেন্ট ডি দেয়া হয়েছে, এবং কোন ভ্যারিয়েবলটা ভিতরে নাম্বারটা ইনপুট হবে সেটা হলো আর ভ্যারিয়েবল। আর ভ্যারিয়েবলটা কি ধরনের ভ্যারিয়েবল, এটা গ্লোবাল ডিক্লারেশন পার্টে বলে দেয়া আছে। এটা একটা ইন্টিজার ভ্যারিয়েবল। এই ইন্টিজার ভ্যারিয়েবলই হলো তোমার স্ক্যানএফ এর মাধ্যমে এই ভ্যারিয়েবলটার মান ইউজার দেবে। এরপরে বলা হচ্ছে প্রিন্ট করো এরিয়া অফ দ্য সার্কেল। এখন তুমি অবাক হতে পারো, আমি প্রিন্ট করব কিভাবে? কম্পিউটার কোথা থেকে প্রিন্ট করবে? কম্পিউটার জানলো কিভাবে এটার এরিয়া কত? হিসাবটা কোথায় হলো? এটা তোমার মনে প্রশ্ন আসায় স্বাভাবিক, যে কম্পিউটারকে বলা হচ্ছে প্রিন্ট করো, তা কম্পিউটার এরিয়া ক্যালকুলেট করলো কোথায়? এখানেই হলো সি প্রোগ্রামিং এর আরেকটা শক্তিশালী দিক, সেটা হলো সাব প্রোগ্রাম। এই যে দেখো এখানে লেখা আছে এরিয়া আর, এই লেখাটার মানে হলো
এখানে কম্পিউটারকে বলা হচ্ছে তুমি এরিয়া আর ক্যালকুলেট করো। সেটা কোথা থেকে করবে? এইখানে এরিয়া ইন্টিজার আর, এটা হলো সাব প্রোগ্রাম। এরিয়া ইজ ইকুয়ালস টু পাই ইন্টু আর, মানে পাই আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু আমরা জানি এরিয়া। এখান থেকে ক্যালকুলেট করলো রিটার্ন এরিয়া, মানে এরিয়ার যে ভ্যালুটা এখানে ক্যালকুলেট করা হয়েছে সেই ভ্যালুটাকে এখানে প্লেস করতে বলা হচ্ছে রিটার্ন। তাহলে আমরা এখানে একটু সাব প্রোগ্রামের কাজও আমরা বুঝে গেলাম যে এই হিসাবটা এখানে করা যেত। এটা ছোট্ট একটা প্রোগ্রাম, এখানে করলেও কোনো অসুবিধা ছিল না, কিন্তু তোমাকে সাব প্রোগ্রামের অ্যাক্টিভিটিস দেখানোর জন্য যে সাব প্রোগ্রাম কিভাবে কাজ করে সেজন্যই এটাকে আলাদা জায়গায় ক্যালকুলেট করা হয়েছে। এটা কেন লাগে? সি প্রোগ্রামিং একটি অত্যন্ত দক্ষ প্রোগ্রাম। এটাকে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক কর্মকাণ্ডে ব্যবহার করা হয়। একটা স্পেসশিপ মঙ্গল গ্রহে পাঠানো হবে, সেটার যন্ত্রটা কিভাবে কাজ করবে, কম্পিউটারটা, সেটা সি প্রোগ্রামের মাধ্যমে নির্ধারিত হয়। এখন একটা স্পেসশিপকে কন্ট্রোল করার প্রোগ্রাম নিশ্চয়ই এতটুকু হবে না, 2-3 লাইনের হবে না। সেই স্পেসশিপকে কন্ট্রোল করার জন্য লক্ষ লক্ষ লাইন লিখতে হবে, কারণ স্পেসশিপের অনেকগুলো ফাংশনালিটিস আছে, অনেক কিছু সেই কম্পিউটারকে মেনটেন করতে হবে। সেজন্য সেখানে সেই প্রোগ্রামটা লক্ষ লাইনের হতে পারে, সেটার অনেকগুলো কাজ থাকতে পারে। এখন সবগুলোকে যদি মেইন ফাংশনের ভিতরে লেখা হতো তাহলে সেই প্রোগ্রামটা বোধগম্য হতো না, জটিলতম হয়ে যেত। এই জন্য বিজ্ঞানীরা কি করেছে? সাব প্রোগ্রামের সিস্টেম করেছে, আলাদা আলাদা ক্যালকুলেট হবে বিভিন্ন কাজের জন্য। যেমন তুমি যদি কোনো একটা অনুষ্ঠানের আয়োজন করো তোমার বাসায়, তুমি 5 জন লোককে তোমার গেস্ট, তুমি কি করলা? বাসায় রান্না বান্না করলা। কিন্তু যদি এমন হয় কোনো একটা বিয়ে অনুষ্ঠান তোমাকে আয়োজন করতে হচ্ছে, তখন তুমি কিন্তু কিভাবে হেল্প নাও? ডেকোরেটর থেকে তুমি রান্না করা সকল সামগ্রীগুলো নিয়ে আসো। দেখো, তুমি জিনিসপত্রগুলো নিয়ে আসলে ডেকোরেটর থেকে। তুমি এমন হতে পারে আজকাল হচ্ছে, সেটা হলো রান্নার যে বাজার সেটা করে দেয় একজন। সুতরাং এরকম অনেকগুলো কাজকে মিলিয়ে পরে প্রোগ্রামটাকে বাস্তবায়ন করা হয়। এখানেও সেরকম সাব প্রোগ্রাম, মানে আলাদা আলাদা জায়গায় ফলাফলগুলো তৈরি করা হবে, আলাদা ওই রেজাল্টটাকে এখানে এনে ব্যবহার করা হবে। এটা হলো সাব প্রোগ্রামের মূল সুবিধা। সাব প্রোগ্রাম এগুলো তোমরা খুব ভালো করে খাতায় নোট করো। একটা বিষয় এখানে খেয়াল করো, এরিয়া একটা ভগ্নাংশ হবে। কেন হবে? কারণ পাই সংখ্যাটা কত? 3.141। যেহেতু পাই একটা ভগ্নাংশ, সুতরাং ব্যাসার্ধটা যদিও ইন্টিজার হয়ও, এরিয়া কিন্তু ভগ্নাংশই হবে। এখন ভগ্নাংশ লেখার ক্ষেত্রে ফরম্যাট স্পেসিফায়ার এফ, %f 0.2 কেন দেওয়া হয়েছে? তোমার যে রেজাল্টটা লেখা হবে সেই রেজাল্টে দশমিকের পরে 2টি ঘর থাকবে। এখানে কম্পিউটার কি স্পেসিফিক বলে দেওয়া হচ্ছে, তুমি এরিয়ার যে রেজাল্টটা লিখবা সেটা একটা ভগ্নাংশ হবে, এবং ভগ্নাংশের শেষ পয়েন্টের পরে 2টি ডেসিমেল 2টি প্লেস থাকবে। এটা এখানে ফরম্যাট স্পেসিফায়ারের কাজ। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে এই দুপুরের ক্লাসে আমরা কি শিখলাম সেটা আমি যদি একটু সাম আপ করে তোমাকে বলি। আমরা মূলত তোমার সি প্রোগ্রামিংয়ের ওভারঅল কিছু বিষয় আলোচনা করলাম, সামগ্রিক কিছু বিষয়। সামগ্রিক বিষয়ের মধ্যে একটা আছে এটা বেসিক বৈশিষ্ট্যগুলো কি, কি ধরনের টুলস এটা সি প্রোগ্রামে ব্যবহার করা হয় সেটা। আরেকটা দেখলাম আমরা যে একটা স্পেসিফিক উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করলাম
যে সি প্রোগ্রামিং ভাষাটা যে গঠনটা সেটা আসলে ঠিক কিভাবে কাজ করে। তাহলে আমাদের সি প্রোগ্রামিং এর মূল বৈশিষ্ট্য কি কি থাকে, সেটা হলো তোমার একটা হেডার ফাইল থাকে, বিভিন্ন ধরনের ডেটা আছে যেগুলোকে আমরা বলি ডেটা টাইপ, ভ্যারিয়েবল, তারপরে তোমার বিভিন্ন ধরনের কিওয়ার্ডস আছে, বিভিন্ন ধরনের অপারেটরস আছে, বিভিন্ন ধরনের তোমার ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার আছে, বিভিন্ন ধরনের ফরম্যাট স্পেসিফায়ার আছে। এই প্রতিটা বিষয়ের টেবিল তোমাদের বইয়ে দেয়া আছে, তোমরা সেই টেবিলের সহযোগিতা নিয়ে এই যে যে বৈশিষ্ট্যগুলো সেগুলো মেমোরাইজ করতে পারো। ভবিষ্যতে সি প্রোগ্রাম লিখতে গেলে তোমার এই তথ্যগুলো তোমার নিজের মাথায় থাকতে হবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আজকে দুপুরের ক্লাস আমরা এখানেই শেষ করছি। খুদা হাফেজ।